কাঁপছে পাহাড়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় চলছে ১৪৪ ধারা। আজ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র পার্বত্য উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিত না হলে কারো অধিকার সুরক্ষিত নয় বললেন তারেক রহমান। বিপ্লব ব্যর্থ করতেই পাহাড়ে অস্থিরতা, মন্তব্য ফখরুলের। দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির উপর দুর্বৃত্তের হামলা, সদর থানায় মামলা, গ্রেফতার এক জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা। ৩৩ লাখের কাজ ঠেকেছে প্রায় ৩ কোটিতে। বাংলা সংস্কার কাজ চলছে, দরপত্র ছাড়াই দায় এড়ানোর চেষ্টায় বিদায় রাজউক চেয়ারম্যান। এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গ্রহণ। রনিল বিক্রমাসিংহে ও সাজিদ প্রেমাদাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন মৃত্যুর ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। শুক্রবার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত হয় একজন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। এই ঘটনায় ২ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে আজ খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টারা। আপন উপর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও ৩ জন মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য শহর রাঙ্গামাটিতেও। জেলায় শুক্রবার সংঘর্ষে মারা যান একজন, আর আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার সকাল থেকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বেলা ১:৩০টার দিকে রাঙ্গামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিন সকালে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে মিছিল বের করে কয়েক হাজার পাহাড়ি। মিছিলটি শহরের বনরূপা এলাকায় গেলে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে বাঙালিরা। এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, বনরূপা মসজিদ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে লাঠি সোটা হাতে পাহাড়িদের ধাওয়া করে বাঙালিরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ সময় বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় কাঁঠালতলির মৈত্রী বিহারে। আগুন দেয়া হয় বনরূপায় পাহাড়িদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ১৫ জন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে চট্টগ্রাম ৩ পার্বত্য জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন যৌথ মালিক শ্রমিক নেতারা। শুক্রবার রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস মিনিবাস সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ অন্যান্যরা। এছাড়া সংঘর্ষের ঘটনায় ৩টি বাস, 4টি সিএনজি, 12টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস চালক ও হেলপার 6 জন আহত, সিএনজি চালক 30 থেকে 35 জন আহত ও 12 জন ট্রাক চালক আহত হন। রাঙ্গামাটিতে চলছে ১৪৪ ধারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি যাওয়ার কথা রয়েছে, কখন নাগাদ তারা পৌঁছাতে পারে, সেই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি জানাবেন। বনি, গতকাল শুক্রবার খাগড়াছড়ির সহিংসতার ঘটনার জের ধরে এবং ৩ জন নিহত হওয়ার জের ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলাও সহিংস হয়ে উঠেছিল। এখানে আসলে অনেকগুলো যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই অশান্ত পার্বত্য চট্টগ্রামের শান্তি আলোচনার জন্য আজ শনিবার রাঙ্গামাটি সেনানিবাসে আসার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফ হাসান সহ উপদেষ্টা পরিষদের আসলে একটি প্রতিনিধি দল রাঙ্গামাটিতে আসার কথা রয়েছে। আমরা সফরসূচি থেকে যেটা জানতে পেরেছি, আজ সকাল 9:30টায় তেজগাঁও বিমানবন্দর থেকে তারা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করবেন হেলিকপ্টার যোগে এবং সকাল 11টায় রাঙ্গামাটি এসে পৌঁছানোর কথা রয়েছে এবং 11টা 15 মিনিটে রাঙ্গামাটি সেনানিবাসে
জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুর 1:30টা থেকে রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন, এবং তারপর থেকেই যে রাঙামাটি সহিংসতা পরিস্থিতি ধীরে ধীরে আসলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি, যৌথ পরিবহন যৌথ যে সমিতি রয়েছে, সিএনজি, বাস এবং ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ তারা 3 পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কারণ গতকাল বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং শ্রমিকরা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন না। তো আসলে আর পাশাপাশি আজকে সকালে আমরা যেটা দেখেছি, রাঙামাটি শহর থেকে কোনো ধরনের কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। রাঙামাটির যে একমাত্র গণপরিবহন রয়েছে সিএনজি অটোরিকশা, সেটিও চলাচল বন্ধ রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। উপদেষ্টা সহ সরকারের একটি প্রতিনিধি দল আজকে রাঙামাটি যাওয়ার কথা রয়েছে, এই ব্যাপারে বলছিলেন সহকর্মী মিশু মল্লিক। খাগড়াছড়িতে পরিবহন ধর্মঘট চললেও বেশিরভাগ সড়কে চলছে যানবাহন। চলমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। খাগড়াছড়িতে মামুন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর যে পাহাড়ি বাঙালি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। আর নতুন করে আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা কিন্তু খবর পাইনি। যদিও বা সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি ছিল। এই এখন পর্যন্ত আসলে খাগড়াছড়ির পরিবেশ অনেকটাই শান্ত বলা যেতে পারে। তবে আজকে সকাল থেকে ঢাকা থেকে যে 72 ঘন্টার অবরোধের ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু আসলে খাগড়াছড়িতে চলছে। তবে এর পক্ষে এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিং বা তেমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আপনাদেরকে জানাই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল খাগড়াছড়ি এবং রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে, এবং একই সাথে এখানকার স্থানীয় প্রশাসনের সাথেও তারা কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে জানাই যে ইতিমধ্যেই খাগড়াছড়ির বিভিন্ন পাড়ায় পাড়ায় পাহাড়ি বাঙালি মিলে সম্প্রীতি বৈঠক করছেন, যেখান থেকে তারা সাম্প্রদায়িকতা দূর করে সহাবস্থান নিশ্চিত করার বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। এবং খাগড়াছড়ির দীঘিনালায় যে পাহাড়ি বাঙালি সংঘাতের মাঝখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 105টি পাহাড়ি বাঙালির দোকান পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে 14টি মোটরসাইকেলও সেখানে আগুনে পোড়ানো হয়। তবে সেই পরিস্থিতির পর কিন্তু নতুন করে পাহাড়ি বাঙালির কোনো মুখোমুখি অবস্থান কিন্তু খাগড়াছড়িতে ঘটেনি। যদিও বা গতকাল খাগড়াছড়ির এই ঘটনার রেশ রাঙামাটিতে ছড়িয়ে পড়েছে। আর খাগড়াছড়ির শনির ভোরে যে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানে সবশেষ 3 জন মারা গেছেন এবং প্রায় 9 জন আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আজকে সকাল থেকেই খাগড়াছড়িতে অবরোধ চলছে, যেটি কিনা ঢাকা থেকেই 3 পার্বত্য জেলায় একসাথে 72 ঘন্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও বা অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তো সব মিলে বলা যেতে পারে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আসলে উন্নতির দিকে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 3 পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে পাহাড়ের শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে এবং সবাইকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সহিংসতার সাথে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় জানানো হয়।
তদন্তের মাধ্যমে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে চলমান উত্তেজনা ও সহিংসতায় দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে 3 পার্বত্য জেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানায় আইএসপিআর। 3 পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও গোলাগুলিতে 3 জন নিহত হন। এর প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করে পাহাড়িরা। এ সময় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 50 জন। এরপর 2 জেলা শহরে 144 ধারা জারি করে প্রশাসন। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের একাংশ। এর আগে শুক্রবার বিকেলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সাক্ষাৎ শেষে বেরিয়ে তারা জানান ডক্টর ইউনূস তাদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। কায়েস রাহাতের রিপোর্ট। জুলাই আন্দোলনে আহতদের এখনো অনেকেই রয়েছেন চিকিৎসাধীন। সহস্রাধিক এই আহতদের জন্য 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু সুস্থ না হওয়া অনেকেই এখনো সন্তুষ্ট নন তাদের বর্তমান অবস্থা নিয়ে। তারই প্রেক্ষিতে শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত হন আহতদের একাংশ। তুলে ধরেন তাদের ক্ষোভ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে খোঁজ করতে পারেন, প্রায় 700 থেকে 800 আমি জানতে পেরেছি চিকিৎসা নিয়েছিল। বর্তমান চিকিৎসাধীন আছে ভর্তিতে 50 থেকে 60 জন। আপনারা যদি নিজ চোখে দেখতেন তাহলে এবার বুঝতেন ভাই, এই বন্দুকের গুলি মাথায় নিয়ে দৈনিক রাতে যে ঘুমাচ্ছি এটা একমাত্র উপর আল্লাহ এবং যার হয়েছে সে নিজে বলতে পারে। এ সময় সেখানে উপস্থিত থাকা কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান জানান স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। ক্লোজ বন্ধুরা আছে, ছোট ভাইরা আছে, এরা কিন্তু সারাটা দিন কাজ করে। সর্বপ্রথম আমার দেখতে হবে যে আমি কি পদ্ধতিতে কাজগুলো করব, সেই পদ্ধতি ঠিক করতে 2-1 দিন টাইম লাগে। এরপর ওই পদ্ধতিতে কাজগুলো করা, এরপর ওই জিনিসটা এখন যেটা আছে ভেরিফিকেশন স্টেজ, এই ভেরিফিকেশনটা কমপ্লিট করা। কিন্তু আসলে আমরা তো আর এআই না, আমরা মানুষ, আমাদের কিছুটা সময় দরকার, কিছুটা কাজ দরকার। আজকে যখন আমরা শুনছি যে তারা এখানে আসছেন, আমরা কিন্তু আসছি যে কথাগুলো শুনতে। তারা কিন্তু আমাদেরকে প্রথমে অবগত করেননি, তারা সরাসরি এখানে এসেছেন। তারা যদি হয়তো আমাদেরকে অবগত করতেন তাহলে হয়তো তাদের এ পর্যন্ত কষ্ট করে আসা লাগতো না। আমরাই হয়তো গিয়ে সরজমিনেও তাদের অবস্থাগুলো শুনতে পারতাম। এ সময় সেখানে থাকা হেলথ টিমের সদস্যরা জানান আহতদের মধ্যে যাদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন তাদের বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কার পরিবারে কতটুকু টাকা পয়সা দরকার এটা ভেরিফাই করে তার চাহিদা অনুযায়ী আমরা আর্থিক সহযোগিতার বিষয়টা দেখবো। আর অনেকে দেখা যায় যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন তার শারীরিক অবস্থা অনুযায়ী তার কর্মসংস্থান বিষয়। এখন সিএমএইচকে এখানে হাইয়েস্ট অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা অবজারভেশনের মধ্যে রেখেই উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থার বিষয়টা এনশিওর করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে আহতদের প্রতিনিধি দল জানায় প্রধান উপদেষ্টা তাদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। আমরা ওনাদেরকে কথাগুলো জানাইছি, ওনারা বলছেন যে ইমিডিয়েটলি করবেন। আর সরাসরি বলছেন যে আমাদেরকে কিছু নাম্বার প্রোভাইড করে দিলেন যে তোমরা এখানে সরাসরি কথা বলবা। হ্যাঁ, আমরা যেগুলোর জন্য আসছিলাম স্যারের সাথে, ডক্টর ইউনূস স্যারের সাথে কথা হলো, আসিফ নজরুল স্যারের সাথেও কথা হলো। ওনারা আমাদের আশ্বস্ত করছে যে হ্যাঁ তোমাদের এগুলো করা হবে। হসপিটালে যে বিভিন্ন সমস্যা ছিল এগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে, যে অভিযোগগুলো আমরা দিছি, ওরা দ্রুত পদক্ষেপ নেবে। সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই আন্দোলনে আহতদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনকে পিটিয়ে আহত করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন গাজী টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফ হোসেনও। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে, পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। দুর্বৃত্তদের হামলায় আহত দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন। শুক্রবার বিকেলে জেলার মিশনপাড়া এলাকায় তার উপর এ হামলার ঘটনা ঘটে। বিল্লালকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে 5-6 জন গুরুতর আহত করে। পরে তাকে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হামলার শিকার সাংবাদিক বিল্লাল হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মিশনপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে গাজী টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফ হোসেনের সঙ্গে চা খাচ্ছিলেন তিনি। তখন সন্ত্রাসীরা অতর্কিতে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। 5 থেকে 6 জন লোক সামনে আসছে, তাদের 2 জন হাতে লাঠি ছিল। একজন বলে উঠলো, তুই সাংবাদিক না? আমি উত্তর দিলাম হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে বলে উঠলো, তুই কত বড় সাংবাদিক, তোকে দেখে নেব বলেই 2 জন আমাকে লাঠি দিয়ে পেটালো, হাতে পায়ে বেধড়কভাবে পিটাতে থাকলো। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নিউজের কারণে হয়তো বা কেউ ব্যক্তি কোনো শত্রুতা কারণেই ওর সাথে, তো আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের সহকর্মীর উপর হামলার অবশ্যই যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, যে মামলায় যাদের নাম রয়েছে কিংবা অজ্ঞাতনামা যারা আছে তাদের জন্য খুঁজে বের করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে বলে জানান এ কর্মকর্তা। একজন হামলাকারীকে হাতে নাতে গ্রেপ্তার করি। উক্ত বিষয়ে সাংবাদিক ভাই এজাহার দিলে আমরা এজাহার হিসেবে গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আগামীতে ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ভাবমূর্তি ইতিবাচক হবে বলে আশাবাদী সংগঠনের নতুন চেয়ারম্যান। অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সময়কালে দুর্নীতি ও অব্যবস্থাপনা সরিয়ে ঘুরে দাঁড়াবার প্রত্যয় জানালেন নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বলেন, BAB আর চাটুকারিতার প্রতিষ্ঠান হবে না আগামীতে। ইফতেখার রেজার 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ছিলেন ব্যাংক খাতের মুকুট পরিহিত সম্রাট। তার আমলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই করতেন মন মর্জি মতো কাজ। গণনায় ধরতেন না বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কেও। সরাসরি কথা বলতেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে। তটস্থ রাখতেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের। আর দেশের বিভিন্ন দুর্যোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর তহবিল সহায়তার নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেন নজরুল ইসলাম মজুমদার। ব্যক্তি স্বার্থের কিছুটা ব্যবস্থা এখানে ছিলই। মেইন টার্গেট যে প্রাইম মিনিস্টার, ওখানে গিয়ে সেই উপটোকন নিয়ে যা আলোক করে কাজটা করে আসতাম। কিন্তু কলকাতায় যাওয়া 1 মাস পর একটা সমস্যার সৃষ্টি হলো। কাজে এটা একটা কী ছিল, এটা কনজিকিউটিভ, মানে এটা কি বলা হয় আপনার এই ক্যারি অন প্রবলেমস। প্রবলেম শেষ হতো না আর কি, কিন্তু প্রবলেমের সলিউশন ছিল একমাত্র টাকা নিয়ে দেখা করা। বিভিন্ন নাম দিয়ে, অফকোর্স, বন্যা, ফ্লাড, দুর্যোগ, এসব ব্যাপারটা। সরকারের প্রভাবশালী মহলের আশীর্বাদে প্রভাব খাটিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যদের মতামতের তোয়াক্কা না করে বারবার হয়েছেন ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। কিসের নির্বাচিত? নির্বাচন আমি জানতাম না, মানে ইয়েতে এই সময় অ্যাসোসিয়েশন কোন সময় নির্বাচন জানতাম না কোনো সময়। খালি পাইতাম যে সোয়ানসো ইজ ইলেক্টেড বাই চেয়ারম্যান, সোয়ানসো বাই চেয়ারম্যান। সালমান সাহেব ছিল উপরে, উনি তোই করতেন। উনি মেম্বার ছিল না। সালমান রহমান তো উনি IBH ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। উনি অনেক সময় ডিক্টেট দিতেন, সেটাই ফলো করে দিতেন। ভয়ভীতি দেখিয়ে নিতেন নতুন পুরনো ব্যাংকগুলো থেকে ইচ্ছে মতো টাকা। অনুদানের টাকা প্রধানমন্ত্রী ফান্ডে দেওয়ার পর বাকি টাকা কি করা হয়েছে জানেন না অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর অনেক কিছু বলা সম্ভব না, বাকি টাকা কীভাবে খরচ করছে না করছে এটা তো বলা, এটা গভর্নমেন্টের লেভেলের ব্যাপার। এখানে তো যেগুলো আমরা গেছি আর কি, টাকাটা তো প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে, তার ওনার ফান্ডেই দেওয়া হয়েছে। তো এখন উনি যে ব্যক্তিগত কী বেনিফিট দিয়েছেন ওর জন্য উনি জানেন এটা। তো মোটামুটি যা দেখা যায় মার্কেটে খোঁজ নিয়ে জানা যায় যে কিছু কিছু এদিক সেদিক হয়ে গেছে বোধ হয়। ওই টাকা হয়েছে আমি জানি না, বাট ওনারা নিজে কামগুলো করে নিচ্ছেন আর কি। নাসা গ্রুপের কর্ণধার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M সারোয়ার হোসেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। 33 লাখের সংস্কার কাজ করা হচ্ছে প্রায় 3 কোটি টাকায়, তাও আবার খোদ রাজুক চেয়ারম্যানের বাংলো। আর দরপত্র ছাড়াই সংস্কার কাজ প্রায় শেষের পথে।
তাই এখন ঠিকাদারি বিল পরিশোধ ও কাজ বৈধ করতেই নতুন করে দরপত্র আহ্বান করা হচ্ছে। তবে এসবের কিছুই জানে না বলে দায় এড়িয়ে যাওয়ার ফন্দি আঁটছেন রাজুকের সদ্য বিদায়ী চেয়ারম্যান। গুলশানের এই বাড়িটি রাজুক চেয়ারম্যানের জন্য বরাদ্দ। সবাই এটাকে চেয়ারম্যান বাংলো বলেই জানে। এই বাংলোতেই ওঠার কথা ছিল সদ্য নিয়োগ বাতিল হওয়া ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চুক্তিবদ্ধ হওয়া সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের। গেল 5 এপ্রিল নিয়োগ পাওয়ার পরে এই চেয়ারম্যানের জন্য বাংলোটি সংস্কার করে বাস উপযোগী করার উদ্যোগ নেয় রাজুক। একটি কমিটি গঠন করে প্রকৌশল বিভাগ পরিদর্শনে গিয়ে বাংলোটি সংস্কারের জন্য 30 লাখ টাকা সংস্কার ব্যয় নির্ধারণ করে। রাজুকের সভায় ভবনটি সংস্কার করা আর নতুন ডিজাইন করার নির্দেশনা দেয়া হলো, সেটা অমান্য করে সংস্কার কমিটি। করেনি কোনো নকশাও। কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ ও সদস্য সচিব রাহাত মুসলিমিনের মৌখিক নির্দেশনায় কাজ পায় রূপসা অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স NDA। আহ্বান করা হয়নি কোনো উন্মুক্ত দরপত্র। নিয়ম অনুযায়ী বাংলোর সংস্কার কাজ না হওয়া ও অনুমোদন না থাকায় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার রাজুক চেয়ারম্যানের কাছে চিঠি দেন। তবে রাজুক চেয়ারম্যান তার উত্তর না দিয়ে উল্টো চিঠি প্রত্যাহারের চাপ দেন। চেয়ারম্যানের চাপে 9 জুন নির্বাহী প্রকৌশলী চিঠিটি প্রত্যাহার করেন। এদিকে বাংলোর সংস্কার কাজ শেষের দিকে আসায় ব্যয় বাড়িয়ে 2,85 লাখ টাকার একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, যা এখনো অনুমোদন পায়নি। দরপত্র ছাড়াই কিভাবে এই ঠিকাদার কাজ পেল আর কেনই বা সংস্কার ব্যয় প্রায় 9 গুণ বাড়ানো হলো, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিভির টিম রাজুক মুখপাত্রের কাছে গেলে তিনি এই বিষয়ে কিছুই জানান না বলে এড়িয়ে যান। পরামর্শ দেন চেয়ারম্যানের সাথে কথা বলার। তার কথা অনুযায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের কাছে গেলে তিনিও কথা বলতে রাজি হননি। এটার ভিতরে অনুসন্ধান সারও তো নতুন, মানে এটা তো আগে থেকে কাজ চলতেছে, এটা বিস্তারিত একটু সারও একটা কথা বলার কথা। চেয়ারম্যানের অগোচরে এমন কাজ করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর জানতে দেশ টিভির টিম মুখোমুখি হয় একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞের। তিনি জানান চেয়ারম্যানের সুপারিশ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। কেন এই অনিয়ম খোদ রাজুকের মধ্যেই তার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান এই বিশেষজ্ঞ। আর ছিল 30 লক্ষ টাকার বাজেট রিপেয়ার রিনোভেশন, সেখানে 30 লক্ষ টাকার বাজেট এক্সিড করে 3 কোটি টাকা পর্যন্ত করতে গেছে। সেটা অবশ্যই চেয়ারম্যানের সুপারিশ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করছে, তার চাহিদা অনুযায়ী তারা এটা করেছে। এদিকে এখন টেন্ডারের মাধ্যমে দরপত্র ছাড়া কাজ দেয়াকে বৈধ করার পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ধস দেখা দিয়েছে গাজীপুরের মেঘাই এলাকার নদীর ডান্তি রক্ষা বাঁধে। এর জন্য এলাকাবাসী নদীতে ক্যানেল সৃষ্টি হওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ইতোমধ্যেই ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সহকর্মী সাইম উদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে গাজীপুরের মেঘাই এলাকার নদীর ডান্তি রক্ষা বাঁধের 70 মিটার এলাকা। সম্প্রতি নদীর ডান্তির রক্ষা বাঁধে এ ধস দেখা দেয়। 2015 সালে যমুনা নদী ভাঙন রোধে এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান্তির রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। বর্তমানে নদীর পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধে। সম্প্রতি পানির প্রবল স্রোত ও ঢেউ বাড়ায় এ বাঁধে ধস দেখা দেয়। এদিকে ভাঙন রোধে সেনাবাহিনীর সহযোগিতায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয়, যখনই পানি একটু বেশি হয় তখন বাঁধ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। এটার প্রতিকার করার জন্য বালু উত্তোলন বন্ধ করতে হবে। তাড়াতাড়ি যদি না সারা হয় তাহলে এই এলাকা ধরে উঠে যাবো, 5-6 এলাকার মানুষজন থেকে নেব না। আমরা কিভাবে থাকা যাবো, কিভাবে শান্তিতে যাবো, সেই ব্যবস্থাটা আমরা চাই। আমরা মনে করেন যে যাতে দেশের মালক দেশেই থাকতে পারি। নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি
ফার্দার ভাঙন এক্সটেনশন হবে না, এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি। যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায় এই পর্যন্ত আমরা কাজ করব, এবং এলাকার লোকজনকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করতেছি আমরা এই কাজ ভাঙনটা আমরা কন্ট্রোল করব। পশ্চিম পাড়ে হুমকির মুখে থাকা কয়েকশো পরিবারের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে 5 বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিবগঞ্জের সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশের বিরুদ্ধে। দুজনের হাতেই ছিল বন্দর সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসতো নির্যাতনের খড়গ। অভিযোগ আছে অবৈধ আয়ের টাকা পাচার করেছেন বিদেশে। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। 2018 সালের সংসদ নির্বাচনে জয়ী হয়েই সোনা মসজিদ বন্দরে নজর পড়ে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার ভাই পলাশের। শ্রমিক থেকে শুরু করে C&F এজেন্ট ও আমদানি রপ্তানি গ্রুপের সব কমিটিতে নিজেদের পছন্দ মতো লোক বসিয়ে মাতেন লুটপাট ও কমিশন বাণিজ্যে। তাদের থাবা থেকে বাদ পড়েনি বেসরকারি পানামা পোর্টও। ক্ষমতার প্রভাবে সোহেল এন্টারপ্রাইজের মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ফাঁকি দিত শত কোটি টাকার শুল্ক। একই কায়দায় কমিশনের বিনিময়ে শুল্ক ফাঁকির ব্যবস্থা করে দিত অন্যদেরও, যার কারণে বন্দরের রাজস্ব আয় নেমে আসে অর্ধেকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েন শিমুল পলাশ। সিন্ডিকেট করে ওনারা চাঁদাবাজি, ধোঁকাবাজি, ওয়ার সিন্ডিকেটে যারা আছে তারাই কিন্তু মনে করেন চাঁদাবাজি করে। আমাদের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে শুধু এদের দূরত্বের কারণে। দুই ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার উপর চলত নির্যাতন। শিমুল পলাশের দাপটে তার ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ এই বন্দরে ব্যবসা করতে পারেনি। দ্রুত তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ছাত্র শিথিল করার জন্য বাকি কোনো সংস্থার সাথে কোনো দিন যৌথ কোনো মিটিং বা ফল সব আলোচনা আমাদের সাথে হয়নি। ক্লাস করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ, মাঝাল অবস্থা, অনেকে দেউলিয়ার পথে চলে গেছে। 100 থেকে 300 কোটি টাকার মতো দুর্নীতি তারা ভাগবাটোয়ারা দুর্নীতি করে টাকাটা আত্মসাৎ করেছে। অনিয়ম দুর্নীতি তুলে ধরার কারণে আমাকে হয়রানি, এবং শুধু এটা না, আমাকে তারা ডিজিএফ এর কার্যালয়ে রাজশাহীতে তুলে নিয়ে যায় এবং আমাকে ইন্টারোগেট করে। গণ অভ্যুত্থানের পর সিঙ্গাপুরে পালিয়ে যান সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশ। মুঠোফোনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন পলাশ। 1 বছর 7 মাসে এমন একটা দিন দেখা হতো যে কোনোদিন আমি কোর্টে গেছি বা কোর্টে কাউকে অর্ডার করেছি, এরকম কোনো প্রমাণ আছে দেখো, খোঁজ নিয়ে দেখো যে আমি এরকম কিছু করেছি কিনা। এখন সব সময় খারাপ যাচ্ছে, মানুষ হয়তো বলতে পারে, এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। অনিয়ম দুর্নীতি বন্ধ করে এই বন্দরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।